জয়শঙ্কর সাহেব যেটা বলেছেন সেটা আমার কাছে সিগনিফিকেন্ট এন্ড আমার কাছে মনে হয় ইটস এ স্ট্রং মেসেজ। উনি কিন্তু ভীষণ রকমের উনার যে অ্যাটিটিউড, উনি কিন্তু বর্ন ডিপ্লোম্যাট মনে হয় আমার কাছে উনাকে, এবং উনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। উনি কিন্তু একদম পরিষ্কার ভাবে বলেছে যে একটি বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছেন, এটা তার উপরে বর্তায় তিনি কি করবেন। অর্থাৎ তিনি তার মেহমানকে তিনি প্রোটেকশন দিচ্ছেন। মেহমান নিজে যদি মনে করেন যে তিনি সেফ আছেন তার কান্ট্রি অফ অরিজিনে, তাহলে তিনি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ পুরো কিছুই নেত্রীর সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। এটি আপনার এই 90 ইস্ট পাকিস্তানকে এই বার্তাই দেয় যে তুমি যতই লাফালাফি করো, যতই ঝাপাঝাপি করো, তুমি আসলে তোমার ওই মকসুদ মঞ্জিলে তুমি পৌঁছাতে পারবে না, তোমার যাওয়ারও সময় এসেছে। এইটাও সেই ইঙ্গিত বহন করে আর কি। যারা 71-এ বাংলাদেশ বিরোধী ছিল, তারা 54 বছর পর ডক্টর ইউনূসের ঘাড়ে পাড়া দিয়ে তার সেই পরাজয়ের শোধ দিচ্ছেন। বন্দি প্রত্যাবর্তন করবে মানে কি? মাননীয় প্রধানমন্ত্রী কি বন্দি নাকি? সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দে ফেল টু প্রোটেক্ট হার। তারা যেহেতু ফেল করেছে, তাই তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে উনাকে স্থানান্তর করেছে। না তিনি পালিয়ে গেছেন, না তিনি কাউকে অন্ধকারে তিনি চলে গেছেন, না তিনি কাউকে বলে গেছেন। তিনি সবার সামনে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র লোকজন সাথে নিয়ে তিনি একটা হেলিকপ্টারে করে তাকে নিরাপদ স্থানে রেখে আসা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে তিনি তার নিরাপত্তা এবং একটি নির্বাচিত অবস্থার মধ্যে দিয়ে তিনি দেশে ফিরতে চান। অনেকেই দেখবেন বলছে যে সাহস থাকলে দেশে আয়। আমি যখন এগুলো শুনি তখন আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ চলছে, তখন ওই যে রাজাকার আল বদররা আর তাজউদ্দিন আহমদ, তারপর নজরুল ইসলামকে বলছে সাহস থাকলে দেশে এসে কথা বল। ব্যাপারটা আমার কাছে কমপ্লিটলি ওরকম মনে হয় আর কি। আজকে শাহরিয়ার কবি ভদ্রলোক, ওরে তো আচ্ছা গালি দিতে যা ভদ্রলোক বললাম, কারণ গালিটা অনেক বাজে ছিল। তো এই লোককে আপনি আলোচনায় আনছি, এটি তো ওর জীবনের প্রাপ্তি। আজকে জামাত শিবির বাংলাদেশে আমাকে এই 5ই আগস্টের পরে প্রথম কেউ পরিচয় দিতে পারে আমি জামাত শিবির করি, এই 54 বছরের ইতিহাসে এই তো প্রথম। মানে বাংলাদেশে তো এর আগে জামাত পরিচয় দিতে দ্বিধা করতো, ভয় পেত বা ঘৃণা পেত নিজের কাছে। বিএনপির কিছু চুচকা মুচকা তো আছেই, বিএনপির মধ্যে বড় রাজাকার আছেই। তারা ছাড়া বিএনপির একটা বড় অংশ কি এই ফালতু বিষয়ে প্রশ্ন করছে? এমন কি আমি কয়েকদিন আগে বিএনপির এক সমর্থিত শাহেদ আলম, তাকে আমি টক শোতে বলতে শুনেছি যে আপনার বাবার বিয়ের 50 বছর পরে আপনি বাবার কাবিননামা চাচ্ছেন। এটা বেশ ভাইরাল হয়েছে, ভিডিওটা আমি দেখেছি। শাহরিয়ারকে বলছে, উইচ ইজ ভেরি নাইস। শাহেদ আলমের সাথে আমার প্রতিপক্ষ, তার সাথে আমার কিছুদিন আগে একটা ব্যাপক তর্কও হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জামাত শিবির এবং মৌলবাদী এই দুটো জায়গাতে কিন্তু উই আর থিঙ্কিং অ্যালাইক, থিঙ্কিং সেম। আন্দোলনের ছাত্ররা প্রোটেস্ট করছে, সেটা নিয়মতান্ত্রিক আন্দোলন কিনা কিংবা অযৌক্তিক আন্দোলন কিনা সেটা পরের বিবেচ্য বিষয়। বাট আন্দোলনের শুরুতেই ইউএসএমবিসি ঘোষণা করে দিল 2 জন ছাত্রকে পুলিশ গুলি করে নিহত করা হয়েছে। তো যখন ছাত্ররা সারা বাংলাদেশে কোটা আন্দোলন শুরু করলো, তখন ইউএসএমবিসির এই নিউজটা, স্পেশালি 2টো ছাত্রকে গুলি করে নিহত করা হয়েছে, সেটা তাতিয়ে দেয়। পরবর্তীতে ছাত্ররা অনেক বেশি জিজ্ঞাসু হয়ে যায়, পুলিশের উপরও আক্রমণ শুরু করে, পুলিশ তার জীবন রক্ষার জন্য গুলি করা শুরু করে। এইভাবে চলছিল কয়েকটা দিন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই আন্দোলনের শুরুটার এবং শেষটা টোটালটা হচ্ছে বাংলাদেশ স্পিরিটের বিরোধী, মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী। জামাত বা শিবির সেটাকে সারা দেশে সার্কুলেট করেছে, যার জন্য আপনি শুরুতেই এটাকে আমি হয়তোবা অনেকেই পরে বিশ্লেষণ করবে, যখন মেটিকুলাস প্ল্যান ডিসক্লোজ হলো কিংবা সারা বিশ্বে যখন এটা নিয়ে কথা হলো যে এটার সাথে একটা ডিপ স্টেট জড়িত, এটার সাথে একটা পাকিস্তান এমবেসি জড়িত, মিডল ইস্টের 2-একটা দেশের ফান্ডিং জড়িত, ঠিক। কিন্তু তার আগে শুরুটাই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীর হাতে শুরু হয়েছে। তার মানে 24 শুরুটাই 71 বিরোধীদেরকে নিয়ে। সো আপনি দেখেন পরবর্তীতে সারা বাংলাদেশে যে সমন্বয়কের নাম তালিকা দেওয়া হয়, তার সবগুলি হচ্ছে শিবিরের। এর পরবর্তীতে আমি জানি না, আমি ডাক্তার ভালো বলতে পারবেন, এই
আন্দোলনটার ভেতর থেকে যে হত্যা করা হয়েছে, আমি অস্বীকার করছি না পুলিশের বিরুদ্ধে কেউই নিহত হয়নি, বাট আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, আজকের একজন সামরিক বাহিনীতে ছিলেন, তিনি কিন্তু বারবার বলছেন যে এই আন্দোলনে প্ল্যান্ড ওয়েতে অনেককে হত্যা করা হয়েছিল, যেন সেই রক্ত বা সেই হত্যা দেখে আন্দোলনটা অনেক বেশি জ্বলন্ত হয়, তা তো নয়। আর এই কাজগুলি করেছে কারা, সেটা কিন্তু এখন পর্যন্ত তদন্ত করা হয়নি। আমি আপনাকে বলি, 18 তারিখ থেকে যদি হত্যা শুরু হয়, ডক্টর ইউনূস সরকার 8 তারিখ তার সরকার গঠন করে, 18 এখান দিক দিয়ে 12 আর ওই দিক দিয়ে 8, 20 দিনের ভিতরে কিন্তু প্রত্যেকটা লাশ তুলে ময়নাতদন্ত করা উচিত ছিল। তাহলে বোঝা যেত কোনটা বাংলাদেশ পুলিশের বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত, আর কোনগুলি 7.662 সম্ভবত এই বোরের গুলি নিহত। তার মানে কি সেটা প্ল্যান করে করা হয় না, কারণ 20 দিনের মধ্যে কিন্তু লাশ তুলে সেটা ময়না তদন্ত করা যায়। তবে পরবর্তীতে আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকারের এই একটা ষড়যন্ত্রমূলক পতনের পর, বেসিক্যালি এটা একটা জঙ্গিদের মাধ্যমে সংগঠিত একটা ঘটনার পতনের পর, আপনার শুরুটাই হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করে। আপনি বঙ্গবন্ধু, আপনি শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান, আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তাদের বাড়িঘর ভাঙা, সেটাও অযৌক্তিক বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু মানানসই বা সহনে। কিন্তু আপনি বঙ্গবন্ধুর মোরালে আঘাত করছেন, আপনি বঙ্গবন্ধুর যেখানে মোরাল পাচ্ছেন ভেঙে দিচ্ছেন, আপনি বঙ্গবন্ধু, ইভেন কি আপনি দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও বঙ্গবন্ধুর ছবি টেনে ছেড়ে ফেলা হচ্ছে। এটা তো বাংলাদেশের কোনো নমসেই পড়ে না। আপনি সেনাবাহিনীর এই সদস্যদের একদিন বিচার হবে, একদিন মার্শাল কোর্ট হবে। আমি কেন বলে গেলাম যে তারা শুরুটাই করেছিলেন মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক, দলমত নির্বিশেষে যারা আমরা তাকে জাতির জনক বলি, তাকে আঘাত করার মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশের প্রায় সকল জায়গায় যেখানে মুক্তিযুদ্ধের স্মারক ছিল, এই জামাত, এই জঙ্গিরা সেগুলি ভেঙে ফেলেছে। সর্বশেষ থেকেছে আপনার যেটা নিয়াজি আত্মসমর্পণের দলিল হিসেবে যে ভাস্কর্য ছিল, সেটা ভাঙার মাধ্যমে। বাই দিস টাইম আপনি দেখেন পটুয়াখালীতে 21 বছরের একজন মানুষ, সেই 21 বছর বয়সে পটুয়াখালী মুক্ত করেছিল 8 তারিখ, সেই মানুষটাকে গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছে। আপনি চট্টগ্রামে দেখেছেন একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছে। এইগুলি তো ইন্টেনশনালি করা হয়েছে। কারা করেছে? যারা 71-এ বাংলাদেশ বিরোধী ছিল, তারা 54 বছর পর ডক্টর ইউনূসের ঘাড়ে পাড়া দিয়ে তার সেই পরাজয়ের শোধ দিচ্ছেন। আপনি না হলে আপনি দেখেন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, শহীদের রক্ত স্নাত দেশ, ধর্ষিত মায়ের হাহাকারের দেশ। এই দেশে আপনি আওয়ামী লীগকে আঘাত করতে পারেন, আপনি জাতীয় পার্টিকে, আপনি জামাতকে আঘাত করতে পারেন, আপনি বিএনপিকে আঘাত করতে পারেন, কিন্তু স্বাধীন বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করতে পারেন না। আপনি দেখেন শুরুতেই মুক্তিযুদ্ধের হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে একটা বিতর্ক তোলা হলো। মুক্তিযুদ্ধের সংখ্যা কখনো আপনি একদম এক্সাক্টলি বলতে পারবেন না, কারণ অনেকে হারিয়ে গেছে, অনেকে, এটা মেটাফরিক্যালি প্রত্যেক দেশে বলা হয়। আপনি সেটা 30 লাখ, 40 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, বাট এই জিনিসটা তুললো কারা? আপনি দেখেন সদ্য জামাতের এজেন্ট যারা, আপনি ইলিয়াস হোসেন বলেন, পিনাকি বলেন, মানে আপনি ধর্মান্ধতার সীমাটা দেখেন। পিনাকি ভট্টাচার্য একজন ব্রাহ্মণ হিন্দু, সে হাটহাজারিতে, আমাদের হাটহাজারির মতো মাদ্রাসা, বাংলাদেশের সকল মুমিনরা যেটাকে মানে, সেখানে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়। অথচ এই হুজুরাই আমাদেরকে শিখিয়েছেন যে আপনি কোনো অন্য ধর্মের মানুষের সাথে ইভেন বন্ধুত্ব করতে পারবেন না। তো আপনি দেখেন মুক্তিযুদ্ধের স্পিরিটটা কোথায় নষ্ট করলো। মুক্তিযুদ্ধ হচ্ছে একটা সেকুলার বাংলাদেশ গড়ার জন্য করা হয়েছে, একটা সাম্যবাদের জন্য করা হয়েছে। সেই সকল স্পিরিটকেই এই জুলাই 24 নষ্ট করেছে। আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করেছে, আপনি বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে, সেকুলার বাংলাদেশের চেহারা সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করতে যেয়ে, মুক্তিযুদ্ধটা হয়েছিল বৈষম্য তাড়ানোর জন্য, এখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে প্রশ্ন করে আন্দোলনটা শুরু হয়েছে, সেখানে তো মুক্তিযুদ্ধকে আঘাত করা হয়েছে। আপনি মুক্তিযুদ্ধের কোটাকে আপনি আলোর টেবিল টক করতে পারেন যে আপনি এই কোটা কমাবেন বা বাড়াবেন, সবকিছুই শুরু হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, এই জুলাই মুক্তিযুদ্ধকে আঘাত করার প্রত্যয় নিয়ে। এবং আপনি শেষ কথাটা আবার বলি, যেদিন শেখ হাসিনা স্পষ্টত একজন সাংবাদিক কোশ্চেন করলেন, একই চাকরিতে যদি একজন মুক্তিযোদ্ধার নাতি এবং একজন রাজাকারী নাতি সমান নাম্বার পায়,
আপনি কাকে চাকরি দিবেন? সেটা যদি আপনি এই বাংলাদেশে দাঁড়িয়ে ওই সময় একজন রাজাকারকেও প্রশ্ন করতেন, সে বলতো আমি একজন মুক্তিযোদ্ধার নাতিকে দেব। সেই কথাটাকে ঘুরিয়ে পেঁচে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধের, প্রায় মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের, এই রাজাকার, এই আলবদর, এই আল শামসরা, আজকের শিবির যারা আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলিয়েছে। তাই এই আন্দোলনের শুরু থেকে শেষটাই মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধ বিদ্বেষী। ধন্যবাদ। আমার অনেক ধন্যবাদ মহিতুর রহমান শান্ত। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে দুইজন যে অতিথি আছেন, এবং আমাদের আরেকজন অতিথি হচ্ছেন আমাদের সবার পরিচিত, আসলে তার নাম বলে কাউকে পরিচয় করানোর প্রয়োজন নেই, উনি হচ্ছেন আমাদের সবার পরিচিত নিজুম মজুমদার। আমি কেন বলি, আমার ভাই তো, ওই জন্য হয়তো ব্যারিস্টার বিশ্লেষণ না লাগে। ওর সুস্থ থাকাটা আমাদের এই সময়ে উত্তরণের জন্য অনেক বেশি। যাই হোক, অনেক ধন্যবাদ। আমি আমি আসলে ভীষণ কৃতজ্ঞ, এবং আমি আসলে শান্ত ভাইয়ের সাথে প্রোগ্রাম করছি, আমি উদ্বেলিত, আমার খুবই ভালো লাগছে। আমার শান্ত ভাই আসলে আমার কতটা মানে ভালোবাসার মানুষ, এটা শান্ত ভাই বোঝেন, শান্ত ভাইও জানেন আমি তাকে কিরকম ভালোবাসি। এবং আমি বলি যে আমাদের ময়মনসিংহ অঞ্চলটাতে বিশেষ করে যে আলোচনাটা আমরা সূত্রপাত করেছি, এই ময়মনসিংহটা কিন্তু উনি ওয়ান হ্যান্ডে ঠান্ডা রেখেছিলেন। কেন ঠান্ডা রেখেছিলেন? কোনো মারামারি করার নেই, কাউকে ধমক দেন নাই, কিছু দেন নাই। সব হ্যামিলনের বাসিওয়ালার মতো আমরা দেখতে পেয়েছি যে তিনি তরুণদেরকে নিয়ে তিনি বসেছেন, কথা বলেছেন, তাদের কেন তারা আন্দোলনে নেমেছে, কি নেমেছে, এবং যারা আন্দোলন করছিল তারাও এসে এসে ওনার সাথে কথা বলছিলেন, কিছু কিছু জায়গাতে সেলফি তুলছিলেন, ছবি তুলছিলেন। মানে ময়মনসিংহ অঞ্চলটা বা ময়মনসিংহ সদর, ইনফ্যাক্ট যেটা মজার ব্যাপার হয়েছে যে ভাই যেটা বলছিলেন, ইলেকশনের আগে আমি যখন ওনার নির্বাচনী আসনে গেলাম, তো সেই নির্বাচনী আসনে যে উনার যে প্রতিপক্ষ, সে তো হচ্ছে একটা ছুপা জামাতি, একটা আস্ত জামাতি রাজাকার। এখন মোটামুটি ওই সময়ও অনেকে সন্দেহ থাকলো, এখন তো একেবারে পরিষ্কার যে বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, এরা ভয়ঙ্কর লোকজন। তো তারা নানান ভাবে আওয়ামী লীগের সাথে মিশে গিয়েছিল। তার ভাই আওয়ামী লীগের রাজনীতি কিভাবে ওই যে যেটা লুঙ্গির তলের রাজনীতি যেটা আমরা দেখেছি। তো ওইখানে যাওয়ার পরে শান্ত ভাই তরুণ নেতা হিসেবে শান্ত ভাইয়ের ধরেন একচ্ছত্র আধিপত্য সেখানে। তো আমি তো আসলে চেয়েছি সেখানে খুবই অবজেক্টিভ একটা নির্বাচনী প্রচারণা করার জন্য। এমনকি ধরেন ময়মনসিংহ হয়ে এটাকে বলে ফুলপুর একটা জায়গা আছে, মানে সোজা কথা হচ্ছে ওনার নির্বাচনী আসনের বাইরে গিয়েও আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি। ওইখানে আসলে একটা লেজেন্ডারি ক্যারেক্টার হচ্ছেন আমাদের স্যার মতিউর রহমান স্যার। উনি তো খুবই একটা লেজেন্ডারি ক্যারেক্টার। ওনার ছেলে এমনও জায়গাতে হয়েছে যে ধরেন ভোট দিবেন হচ্ছে মতিউর রহমান স্যারের ছেলে হিসেবে, এরকম ভাবে ব্যাপারটা। কিন্তু ওই যে যেই আলাপটা আমরা শুরুটা করেছি, যে ওই আমাদের আন্দোলনের যেটা শান্ত ভাই একটা লম্বা অ্যান্সার করলেন, আমার আসলে খুব বেশি এখানে অ্যাড করার নাই। এটা তো উনি ঠিকই বলেছেন যে বিদ্বেষী তো তারা, এখানে বিরোধী বিদ্বেষীর মধ্যে তো খুব স্পষ্ট পার্থক্য আছে। আমার কাছে যে ন্যারেটিভটাকে মনে হয়েছে সেটা হলো যেমন যে এরা একটা দীর্ঘদিন ধরে এদের মাথার উপরে ছিল এরা রাজাকার আলবদর। হ্যাঁ, এরা সবসময় চেয়েছিল যে এদের মাথার উপর থেকে এই বোঝাটাকে ডিসচার্জ করবার জন্য। আমার আইনের ভাষা চলে আসে আমাদের, আমরা আর কি বলি ওনাস ডিসচার্জ করা, অর্থাৎ দায়টা আছে যার উপরে সেটা আমরা ডিসচার্জ করে দিই। ওরা আজীবন যেভাবে রাজাকার আলবদর আল শামস দেশ বিরোধী এইভাবে করতে চেয়েছে, তারা আন্দোলনটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তারা এটাকে একটা মুক্তিযুদ্ধের শেপ দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ দেখেন, খেয়াল করে দেখেন, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কেন এটা একটা জরুরি জামাতের কাছে? জামাত তো মুক্তিযুদ্ধকে ডিজন করে, ওরা চেয়েছে কাটা দিয়ে কাটা তোলার জন্য আর কি, যে ওরাও একটা মুক্তিযুদ্ধ করেছে এবং ওইটাই অরিজিনাল মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধে আমরাই হচ্ছি আসল খারাপ, আমরা দূরীভূত হয়েছি। যেটি আপনি নিশ্চয়ই দেখতে পান, এখন জামাতি একটা ছেলে আছে নিজেকে ব্যারিস্টার বলে, শাহরিয়ার, সেই লোকটি বারবারই বলে যে আসল স্বাধীনতা আসলে 24, এবং ইনফ্যাক্ট এরা সবাই বলে একই কথা। তো আমি যেই সূত্রপাতটা এখানে দুটো জিনিস আমি বলেছি, যে ওই সময়টাতে শান্ত ভাইয়ের ভূমিকা ময়মনসিংহ অঞ্চলে অবিসংবাদিত। আমি নিশ্চিত যে ইতিহাসে সেগুলো লেখা থাকবে। এবং খেয়াল করে দেখেন, আমার মনে আছে শান্ত ভাইয়ের ছোট বোন পিয়া, আমারও ছোট বোন,
ডাক্তার পিয়া, ও তো ওই সময়টাতে আমাকে বলেছে ভাইয়া আমাদের বাড়িঘর সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে। তো একটা জিনিস মাথায় রাখেন যে 32 নাম্বার যেরকম বাংলাদেশের কাছে খুবই একটা একটা সিম্বল, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু মতিউর রহমান স্যারের বাড়িটা ওরকম কাইন্ড অফ লাইক, ওইখানে মুক্তিযুদ্ধ, ওনাদের যে লেজেন্ডারি, ওনাদের যে হিস্ট্রিক্যাল যে ভূমিকাটা আছে, ওরা কিন্তু টার্গেটই করেছে মুক্তিযোদ্ধা নাম শোনার পরে, মানে ওদের সমস্ত রাগ মুক্তিযোদ্ধা এবং এভরিথিং। তো আমি তখন পিয়াকে বললাম, মানে ছোট বোনকে বললাম যে ভাইয়া আমার তখন আমার বাসার নিচের গ্যারেজটা তারা অলরেডি আগুন দিয়ে দিয়েছে, মানুষজন সেটা থামানোর চেষ্টা করেছে, খবর পেয়েছি, আমার বাবা ভাই বোনরা সবাই কে কোথায় তখন কিছুই জানি না। আমি তো তখন মাকে নিয়ে আমার মার চিকিৎসার জন্য আমি তখন চেন্নাইতে। তো আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখেছি, তাদের সমস্ত আক্রোশের লক্ষ্যবস্তু হয়েছে মুক্তিযুদ্ধের সিম্বল গুলা। ধরেন যেখানেই তারা ধরেন বঙ্গবন্ধুকে দেখেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি বাদই দিলাম, এখানে কিন্তু শান্ত ভাইয়ের একটা কথা আমি বলি এই কথাটা আজকে শান্ত ভাইয়ের কাছে, এটা শুনে আমার কাছে মনে হলো যে উই আর থিঙ্কিং অ্যালাইক। সেটা হচ্ছে এমন, দেখেন আমরা একটা পলিটিক্যাল পার্টি, আমাদেরকে নিয়ে নানান রকমের কুৎসার উঠবে, আমাদেরকে নিয়ে নানান কথাবার্তা হবে, আমরা জীবিত আছি, আমরা সেগুলোকে ডিফেন্ড করব, বলবো। আমরা পলিটিক্যাল পার্টি, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, বলবো। কিন্তু আপনি যখন আমাদেরকে বলার উপলক্ষ হিসেবে মুক্তিযুদ্ধকে কলার চেপে ধরবেন, হ্যাঁ, মুক্তিযুদ্ধকে আপনি আক্রমণ করবেন এবং সিমিলটেনিয়াসলি আপনি আপনার এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মুক্তিযুদ্ধের তকমা দিয়ে এটাকে লিগালাইজ করবার চেষ্টা করবেন, তখন আপনাকে বুঝতে হবে ইন্টেনশন। আজকের কথাই আপনি ধরেন, আজকে আদালতে গিয়ে প্রমাণপত্র উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা আসলে অর্জিত হয়নি। আজকে ওই যে জামাতের যে ব্যারিস্টার আছে শাহরিয়ার, সে আজকে আদালতে গিয়ে বলেছে যে আমরা আসলে স্বাধীনতা পাইনি। 16ই ডিসেম্বরে আমাদের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণের যে ইনস্ট্রুমেন্ট অফ আপনার সারেন্ডার, সেটার মধ্যে নাকি বাংলাদেশ শব্দটাই নাই। এটা সারেন্ডার করেছে ইন্ডিয়ার কাছে। এমনকি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র নাকি ইন্ডিয়া লিখে দিয়েছে, এবং আমাদের শাস্তির জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে এত একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে আমরা মুক্তিযুদ্ধকে এতদিন পরিচর্যা করেছি, আমাদের হাতে এই মুক্তিযুদ্ধ ইতিহাস এগুলো বরাবরই নিরাপদ এবং সঠিক ছিল, আমরা ডিস্টর্ট করিনি। আমাদেরকে কি বলা হতো? বলা হতো আমরা হচ্ছে চেতনার ব্যবসা করি, বলা হতো আমরা মুক্তিযুদ্ধের ব্যবসা করি, বলা হতো আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করি। এই 1.5 বছরে আমাদের সার্কেলের বোঝার দরকার নাই, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষেরই। আমি এইটাতে খুশি যে তরুণরা বুঝতে পেরেছে। এবং আপনি দেখবেন আমার যখনই আমি কোনো কমেন্ট বক্স ওপেন করি, আমার ইউটিউব বলেন বা ফেসবুক বলি, সেখানে একটা কথা সবাই স্বীকার করে, যে তারা স্বীকার করে নিতে বাধ্য যে সন্তানের মতোই এই মুক্তিযুদ্ধকে পরিচর্যা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি অন্তত পক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ আজকে আমাকে কেন, আজকে একটা মানুষ নাই এই যে রিট পিটিশন করেছে যে তোর এত বড় সাহস, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি, কিংবা এই যে অ্যান্টার্কটিক হুজুর যে লোকটাকে বলি, কি নাম যেন, কাজী ইব্রাহিম, সে বলছে মুক্তিযুদ্ধ একটা কালো অধ্যায়, মুক্তিযুদ্ধ একটা কালো ওরা সবাই খারাপ, সবাই নাকি মাদকাসক্ত। 16 ডিসেম্বর আজকে আমেরিকা থেকে আপনার একটা খুবই একটা বস্তির একটা ছেলে, আমি তার নাম উচ্চারণ করতে আমার রুচিতে বাধে, নাম উচ্চারণ করব না, সে খুবই নোংরা নাম দিয়ে আজকে আমাদের বিজয় দিবসকে অভিহিত করে ব্লগও বানাচ্ছে। সো আজকে আমাদেরকে মানুষ বলছে দাদা কিছু একটা করেন, দাদা দেশ স্বাধীন করবেন কবে, দাদা কবে আপনারা আসবেন, আপনাদেরকে যারা কিচ্ছু ভালো লাগে না, আজকে দেশটা শেষ হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে যে একটু সাফার করেন, আমাদেরকে বছরের পর বছর কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, আমাদেরকে চেতনাবাজ বলেছেন, একটু সাফার করেন। শুনতে খুব হার্শ মনে হবে, আমি জানি যে মানে অনেকে বলবে যে না ভাই শেষ পর্যন্ত আপনাদেরই জনগণ, আপনারাই, হ্যাঁ ঠিক আছে, তারপর আমি মনে করি একটু সাফারিংস এর দরকার আছে। মুক্তিযুদ্ধ 9 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে যে অনেকে অনেক কিছু বুঝতে পারে নাই, হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধ অনেকে অনেক বুঝতে পারে নাই। ওই ভিয়েতনামের মতো যুদ্ধ হলে বুঝতো এই স্বাধীনতার মূল্য কতটুকু, স্বাধীনতার মূল্য একটু বুঝুক, একটু বোঝার প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নজিম মজুমদার। আমি এই প্রসঙ্গেই আসি, আপনি যদি একটু আগে নামটা বললেন, আমাদের সেই তথাকথিত বা স্বঘোষিত ব্যারিস্টার শাহরিয়ার কবির, উনি
একটা প্রশ্ন তুলেছেন বা দাবি, সেটা হচ্ছে যে 1972 সালে দেশে ফিরে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়নি। এই ব্যাপারে আমি আপনার কাছে আমি বলবো রায়দা আপা, আমার মনে হয় একটু আমরা এই এই অংশটুকু সম্পর্কে আমরা শান্ত ভাইয়ের কাছে শুনি, আমি আসছি ওই উত্তরটা ওকে নিয়ে। ওকে, অসুবিধা নেই, বলুন। আসলে এই ওরা তো আপনার এই যে আমরা যে শাহরিয়ার নিয়ে কথা বলছি, একটা নেগেটিভ আলোচনা কিন্তু সবচেয়ে বড় প্রচারণা। হ্যাঁ, এই যে শাহরিয়ার এই কাজগুলি করছে কেন? এখন আমি আপনি ভালো কথা বলছি, আমাদের কথা কম মানুষ শুনবে। ইলিয়াসের মতো মা বাপ তুলে গালি দিতাম, ইলিয়াসের মতো মানুষের ব্যক্তি জীবন মিথ্যা বলে গালি দিতাম, আমার আপনার কিন্তু অনেক ভিউ হবে। সো ও যেগুলি করতেছে এগুলো হচ্ছে আলোচনায় থাকার জন্য, জামাত প্ল্যান করে এগুলি করতেছে। জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তুললো। বাংলাদেশের ভেতরে এখন আওয়ামী লীগের ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে বলে সেই দল বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আমাদের অন্যান্য কমিউনিস্ট দলগুলি আছে। আওয়ামী লীগ ছাড়া প্রতিবাদ কেউ করছে না। তো মুক্তিযুদ্ধকে যদি বলে আওয়ামী লীগের মনোপলি, আপনারাই তো ভাই মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনোপলি করে দিয়েছেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের কোলে তুলে দিয়েছেন। মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ একা বুকে নিতে চায় নাই। আজকে শাহরিয়ার কবির ভদ্রলোক, ওরে তো আচ্ছা গালি দিতে যা ভদ্রলোক বললাম, কারণ গালিটা অনেক বাজে ছিল। তো এই লোককে আমি আপনি আলোচনায় আনছি, এটি তো ওর জীবনের প্রাপ্তি। আজকে জামাত শিবির বাংলাদেশে আমাকে এই 5ই আগস্টের পরে প্রথম কেউ পরিচয় দিতে পারে আমি জামাত শিবির করি, এই 54 বছরের ইতিহাসে এই তো প্রথম। মানে বাংলাদেশে তো এর আগে জামাত পরিচয় দিতে দ্বিধা করতো, ভয় পেত বা ঘৃণা পেত নিজের কাছে। তো এই সুযোগ তারা নিচ্ছে, নেই। তারা এই ধরনের উদ্ভট কথা বলবে, মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কথা বলবে, বঙ্গবন্ধুকে বিকৃত করবে, 25শে মার্চ 26শে মার্চ বিকৃত করবে। বা আমরা মনে হয় এটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে তাদেরকে আমরা বোধহয় এনকারেজ করলাম। আসলে আমরা আমাদের কথা বলি, ওরা ওদের কথা বলুক। ইতিহাস কাকে নির্বাচিত করবে বা ইতিহাস কাকে চেয়ার দেবে, ইতিহাস কাকে সিংহাসন দেবে, সেটা সময় নির্ধারণ করবে। আমার মনে হয় শাহরিয়ার কবির বলেন আর ওই তাহারে বলেন, ওরা মুক্তিযুদ্ধকে নিয়ে কি বললো? যারা মুক্তিযুদ্ধকে ওন করে না, আমাকে নিয়ে বলার অধিকার আমার নেতা কর্মী, আমার বাবা মা, ইয়াসমিনা বা আপনার আছে। আমাকে নিয়ে বলার অধিকার সবার নাই। তো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার সবার নাই। লেট দেম টক। আমরা আমাদেরটা বলি, তারা জাতির কাছে তাদেরটা বলুক, ইতিহাস একদিন সেটার মূল্যায়ন করবে। আমি মনে হয় ওদেরকে এনকারেজ করার পক্ষে। শান্ত, আমি জানি, কিন্তু এইটুকু বলে দিই যে এই কাজগুলি তো তারা প্ল্যান করেই করছে। প্ল্যান করে করছে মানে কি, 71টাকে ফেড করার জন্য। কারণ 71টা হচ্ছে ওদের জীবনের জন্য। আমি অবাক হয়ে যাই ডক্টর ইউনূস 71 সালে কি ভূমিকা রেখেছিলেন। আজকে উনি সরকারের প্রধান। আমি একটা ইন্টারভিউ দেখেছি, তিনি 71-এ বাংলাদেশের পক্ষে কথা বলছেন। এখন আমার তো মনে হয় ওইটাও বোধহয় এআই দিয়ে বানানো। কেন বানানো? একজন মানুষ যদি আপনি 71-এ যদি আপনি দেশে না থাকেন, আপনি আমেরিকায় আছেন মেনে নিলাম, আপনি মুক্তিযুদ্ধ করেননি, আপনার বয়স ছিল অনেক। আমার আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকা থেকে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আচ্ছা আমি বাদই দিলাম, উনি যেহেতু বারবার ওনার ওই একটা রেকর্ডিং আমরা দেখি উনি মুক্তিযুদ্ধের পক্ষে বলছেন, তাহলে একজন মানুষ সরকার প্রধান তথাকথিত হোক অবৈধ হোক, সেই সরকার প্রধান থাকা অবস্থায়, রাষ্ট্রীয় সকল অর্গানের প্রধান থাকা অবস্থায় সে তার সামনে মুক্তিযুদ্ধ নিয়ে এইগুলি কথা বলছে। ডক্টর ইউনূসের চুপ থাকা বা তার সরকারের চুপ থাকা, এটা বিশ্বাস করি আমি, ডক্টর ইউনূসকে বসিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আপনি দেখেন আঞ্চলিক ভাবে বলেন আর বৈশ্বিক রাজনীতিতে বলেন, 71-এ যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল তারাই ডক্টর ইউনূসের জনক। নাহলে আমি আপনি যত ক্ষয়িষ্ণু থাকি, আমাদেরকে দিয়ে আমার সামনে অন্তত মুক্তিযুদ্ধকে গালি দিয়ে মুক্তিযোদ্ধার গলায় কেউ জুতার মালা পরে যেতে পারবেন। আমি আমার সবটুকু শক্তি দিয়ে সেটা রোখার চেষ্টা করবো। সো আমি ডক্টর ইউনূসকে আজকে আমি যদি বলি যে আজকের জায়গায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস নব্য রাজাকার, সেটা আমার বলা কি খুব বেশি ভুল হবে? নব্য শব্দটা ব্যবহার করা উচিত, মানে জন্মগত রাজাকার এটা শব্দ বললে ভুল হবে না। শান্ত একটু আগে মানে
তুমি বললা, তোমাকে তুমিই বলি, আমার ছোট ভাইয়ের মতো। সেটা হচ্ছে কি, বড় আপনাদের দিকে ছাত্রলীগ করেছে। সেটা হচ্ছে যে তুমি বলছো যে শাহরিয়ার কবিরকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আমি জানি আমরা বলা মানে তার ওই রেটিং শব্দটা তার ব্যাপারে ব্যবহার করতে পারে বেড়ে যাবে, কিন্তু কি জিনিসগুলি অনেক মানুষের কাছে ক্লিয়ার নেই সত্যিটা। তারা অনেক সময় প্রশ্ন করে, যে আমার কাছে একজন একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে শাহরিয়ার কবির বলেছে বিহারি গণহত্যার কারণেই 25শে মার্চ গণহত্যা হয়েছে। সবাই কিন্তু জিনিসটা ঠিক মতো জানে না, তাত্ত্বিক ভাবে বিশ্লেষণ হোক যেটাই হোক। তা আমার মনে হয় ছোট্ট করে যদি আপনি বোধহয় আনসারটা চাচ্ছেন, আমি দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ। মুক্তিযুদ্ধে 4 তারিখ ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এর আগের 8 মাসের উপরের সময় আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানকে কোণঠাসা করে রেখেছিলাম। 4 তারিখ ভারত যৌক্তিকভাবে অংশগ্রহণ করে, কারণ ভারতের 21টা এয়ারবেজে পাকিস্তান হামলা চালায়। এটা ওই যে বলে না যে মানুষ পিপিলিকার পাখা গড়ায় মরিবার আগে, সেই মৃত্যুটা, সে হামলাটা না চালালে আমরা হয়তো 16 ডিসেম্বরের জায়গায় আরেক 16 ডিসেম্বরের জায়গায় সেটা বিজয় অর্জন করতাম। তো আপনি দেখেন, পাকিস্তান কিন্তু শর্ত দিয়েছিল, তারা বাংলাদেশকে যেহেতু তারা ডমিনেট করেছে 33 ইয়ার্স, বাংলাদেশকে যেহেতু তারা অচ্ছুত ভাবে, পূর্ববঙ্গের মানুষকে যেহেতু তারা তাদের তাবেদার কামলা ভাবতো, তারা ভেবেছে আমরা বাংলাদেশের কারো কাছে স্বাধীনতা, সরি, আমরা বাংলাদেশের কারো কাছে আমরা অস্ত্র সমর্পণ করব না। এটা তো তাদের শর্ত, এই শাহরিয়ারের বাপদের শর্ত। এখন এই শর্ত তো মুক্তিযুদ্ধ শেষ করতে হলে এই শর্ত আমাদেরকে মানতে হবে। আতাউল গনি উসমানী কেন থাকেন নাই? আতাউল গনি উসমানী নিজের মুখে বলেছেন যে যেহেতু পাকিস্তান সরকার শর্ত দিয়েছেন তারা ভারতের কাছে আত্মসমর্পণ করবে, বা যৌথ বাহিনীর কাছে, সরি ভারতের কাছে না, শব্দটা কারেক্ট করি, যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। তখন যৌথ বাহিনীর প্রধান ছিলেন হচ্ছে অরোরা, তাই তো নিজম ভাই? জগজিৎ সিং অরোরা। তো তিনি যেহেতু র্যাঙ্কড, আমাদের আতাউল গনি ওসমানীর বাংলাদেশের যিনি র্যাঙ্ক ছিলেন সর্বাধিনায়ক, যেহেতু তার চেয়ে তিনি র্যাঙ্কটা বিলো কন্টেইন করেন, সেজন্য আতাউল গনি ওসমানী সেখানে থাকেননি। আমি বোঝাতে পারলাম কি? মানে পাকিস্তানের, মানে শাহরিয়ার বাবাদের শর্ত হচ্ছে আমরা ভারতের কাছে আত্মসমর্পণ করবো, ভারতীয় কোন জেনারেল কাছে। সেই সময় আতাউল গনি ওসমানী ছিলেন আমাদের সর্বাধিনায়ক। তিনি অন্তত যুদ্ধের ফ্রন্টে অরোরা সাহেবের চেয়ে আপার র্যাঙ্ক হোল্ড করেন। সো উনি তার নিজের দায়িত্ববোধ থেকে উনি ওই অনুষ্ঠানে যান। এটা নিয়ে অনেক বিতর্ক করার চেষ্টা করা হয়েছে। তিনি যেতে চেয়েছেন, হেলিকপ্টারে গুলি করা হয়েছে, তাকে যেতে বাধা দেওয়া হয়েছে। আতাউল গনি ওসমানী নিজের আত্মজীবনীতে এই কথা বলেছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই কথাটাই ভুল, যৌথ বাহিনীর কাছে করেছেন। আপনি দেখবেন যে অরোরা নিয়ে যে বসা, তার পেছনে ভারতীয় জেনারেলও আছেন, আমাদের বাংলাদেশের জেনারেলও আছেন। হ্যাঁ, আপনি দেখবেন শাহরিয়ার সাহেব আছেন, আরো 3-4 জনের আমি এখন হয়তো নাম বলতে পারছি না, আমি ছবি দেখে দেখে বলতে পারবো। তো একটা মুক্তিযুদ্ধ যৌথ বাহিনী শেষ করেছে, যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, সেটা বাংলাদেশের কাছে তারা করতে চায়নি। আর দ্বিতীয় হচ্ছে যে তারা সিমলা চুক্তিতে গেছেন পাকিস্তান। তো সিমলা চুক্তিতে তারা কেন গেল? তারা তো, আচ্ছা, বাংলাদেশের কাছে তো আত্মসমর্পণ তারা করে না, কিন্তু বাংলাদেশের মাটিতে করেছে। আপনি তো এই স্বাধীন বাংলাদেশের মাটিতে করেছেন, তার মানে কি আপনি এই মাটিকে ছাড়তে হচ্ছে, আপনি তো বাংলাদেশের কাছে সারেন্ডার করলেন। এখন আপনার শর্ত অনুযায়ী আমাকে রাখতে হলো ভারতের একজনকে, তো সেটা তো আমি আপনার শর্ত ফুলফিল করেছি। মুক্তিযুদ্ধে, যে কোনো যুদ্ধে তো আপনার টার্মস কন্ডিশন নিয়ে নেগোসিয়েশন হয়। আপনি তারপরে 72-এ পাকিস্তান, আপনি সিমলা চুক্তিতে গেলেন, আপনি তো ভারতের কাছে দস্তখত দিয়ে আসছেন ইয়েতে, কি বলে 72-এ। আপনি কথা বলবেন মুক্তিযুদ্ধ নিয়ে, আপনি মুক্তিযুদ্ধে আপনার বন্দীকে ছাড়াবেন, আপনি সিমলা গেলেন কেন? তার মানে সেটা তাদেরই চাহিদা ছিল, ভারতকে তারা সুপিরিয়র রাষ্ট্র ভাবছে, বাংলাদেশ বা ওই সময়ের পূর্ববঙ্গকে যেহেতু তারা এতদিন ডিপ্রাইভ করেছে, তারা ভেবেছে আমরা কি আমাদের কৃতদাসের কাছে হস্তান্তর করবো, এই মানসিকতায়। তো এইটা শাহরিয়ার ওর বাপদের পরাজয় আমাদের কাছে মেনে নিতে পারেনি দেখে এই ধরনের কথা বলে, উদ্ভট কথা বলে। ধন্যবাদ শান্ত। এবার নিজুমের কাছে একজন সরাসরি একটা প্রশ্ন করেছে, আসলে
আমার ফোনে আরেকটা ফোনে আসে, সেজন্য আমি প্রশ্নটা দেখেই পড়ছি। সেটা হচ্ছে যে পাকিস্তানের কথাটা ছিল, যেহেতু শাহরিয়ার বলেছিল, সেই প্রেক্ষিতেই পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক 1970 সালে জারি করা ফরমান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যা বাংলাদেশ হবার পরে বঙ্গবন্ধু মানেননি বলে এই স্বঘোষিত ব্যারিস্টার অভিযোগ করেছে। তা আমার মনে হয় ব্যারিস্টার নিজুম মজুমদার, আমার মনে হয় আপনি এটা সুন্দর একটা ব্যাখ্যা দিতে পারবেন। আচ্ছা, আমি শান্ত ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করব উনার কথা প্লাস এইভাবে আর কি। প্রথমত হচ্ছে যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে কিনা এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করে নিই আমার কাছে থাকা তথ্যের উপরে। আমার মনে হয় যে একেবারেই জিনিসটা বালখিল্য একটা প্রশ্ন উত্থাপন করেছে। কোনো তর্কাতর্কির এখানে আমি কোনো প্রয়োজন দেখি না। লেটস রিড দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে লেখা আছে, দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রি টু সারেন্ডার অল পাকিস্তান আর্মড ফোর্সেস ইন বাংলাদেশ to Lieutenant General Jagdish Singh Arora, General Officer Commanding in Chief of the Indian and Bangladesh Forces in the Eastern Theater. আমার আর কি কোন রকমের কিছু পড়তে হবে? আমার মনে হয় এরপরে বাকি যদি ওরা তর্ক করার তাদের খুব শখ হয় তাহলে তর্ক করতে থাকুক। পরিষ্কারভাবে বলা আছে ইন্ডিয়ান বাহিনী এবং বাংলাদেশ বাহিনী এই দুটো বাহিনীর কাছে তারা সারেন্ডার করছে, সিগনেচার আছে। আচ্ছা, সেখানে মুক্তিযুদ্ধের ওইখানে যে সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন সেই সময় বাংলাদেশ পর্বের আতাউল গনি ওসমানী, যদিও আতাউল গনি ওসমানী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, আমি সে প্রসঙ্গ বাদ দিয়ে আতাউল গনি ওসমানীর ক্ষেত্রে আমি একটু যোগ করব। সেটা হচ্ছে, এবং আতাউল গনি ওসমানী মোশতাকের নিরাপত্তা প্রধান ছিল, নিরাপত্তা উপদেষ্টা ছিল। জিয়া রহমানকে সেই আপনার বানিয়েছে, সেনা প্রধান বানিয়েছে। এগুলো অন্য হিস্ট্রি। এবং মানে আর খুনিদেরকে পালিয়ে যাওয়াতে সে সব রকমের সাহায্য সহযোগিতা করেছে এই আতাউল গনি ওসমানী। যাই হোক, আমি সেই ইতিহাস অন্য সময় বলা যাবে। আতাউল গনি ওসমানী কেন যান নাই সেটার জন্য আমি 3টা বই রেফার করব। যারা তরুণরা আছে তারা যেন ওই বইগুলো পড়ে এবং তারা যেন কিছু একটু জানেও। প্রথম বইটা হচ্ছে এম.আর. আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি, এই বইটি তারা যেন পাঠ করে। দ্বিতীয় বইটি হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার মুক্তিযুদ্ধের স্মৃতি, বইটা তারা অবশ্যই যেন পড়েন। এবং থার্ড যে বইটা অনেকে জানে না, এই বইটাও আমি একজনের কাছে রেফারেন্স হিসেবে পেয়েছি এবং এটা একটা দুর্দান্ত বই। এই বইটার নাম হচ্ছে ৭১-এর রণাঙ্গন, অকথিত কিছু কথা, নজরুল ইসলামের। ঠিক আছে, এই 3টি বই যদি পড়া যায়, বইয়ের কথা তো বললাম, কিন্তু বইয়ের ভিতরে কি আছে? প্রথমে এম.আর. আক্তার মুকুলের কথাতে আসি। উনার বইয়ের ভেতরে যেটা হয়েছে, তাজউদ্দিন আহমেদ খুবই হন্তদন্ত হয়ে এম.এ.জি. ওসমানীর কাছে গেলেন। ওইখানে এম.আর. আক্তার মুকুল দাঁড়ানো, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না কথাটা কি হচ্ছে, কারণ তাজউদ্দিন আহমেদ আতাউল গনি ওসমানীর কাছে গেলেন। আতাউল গনি ওসমানী শান্ত ভাইয়ের কথা অনুযায়ী, একেবারে শান্ত ভাই কারেক্টলি সেইড যে তিনি এই র্যাঙ্কিং ট্যাঙ্কিং এগুলো ওনার খুবই, উনি এগুলোর ব্যাপারে উনি শার্প ছিলেন। অর্থাৎ যেমন আমি একটা বইয়ের নাম বলি আপনাকে। এই বইটার লেখক হচ্ছে ভিক্টোরি ইন বাংলাদেশ। এই বইটা লিখেছে লাকম্যান সিং। আমি যদি ভুল একটু, আমি নামটা ওনার হলো হ্যাঁ, মানে ওনার মানে আনফরচুনেটলি আমি ওনার নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না, মনে হয় লক্ষ্মণ সিং হবে। এই বই লেখা হচ্ছে আপনার ভিক্টোরি ইন বাংলাদেশ বইটা। এটা মুক্তিযুদ্ধের পরপরই পাবলিশড হয়। সেই জায়গাতে উনি একটা, আমার মেমোরি থেকে আমি বলছি আর কি, ওই জায়গার মধ্যে লেখা আছে যে আতাউল গনি ওসমানী এমন ছিলেন যে উনি হেলিকপ্টার থেকে নামতেন না যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হতেন যে উনাকে ওইখানে অভিবাদন জানানোর জন্য রাইট পাবলিকটা আসছে কিনা। অর্থাৎ ইন্ডিয়ান সেনাবাহিনীর উনার র্যাঙ্কের কাউকে আসতে হবে বা সমমর্যাদার, যেটা উনি, এটাকে আমি খুবই পজিটিভলি দেখবো যে উনি ওনার গার্ডস গুলো বজায় রেখেছেন, উইচ ইজ রিয়েলি নাইস। এবং এইটা কিন্তু ওই ভদ্রলোক ভিক্টোরি ইন বাংলাদেশের যে লেখক, তিনি খুবই শ্রদ্ধাভরি লিখেছেন যে আতাউল গনি ওসমানী নিজের আত্মমর্যাদার প্রতি তিনি এতটাই সরব ছিলেন। আচ্ছা,
তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন তাজউদ্দিন আহমদ এবং আতাল গনি ওসমানীর আলাপটা হচ্ছিল, তখন সেখানে আতাল গনি ওসমানী বলছিলেন ওই লাইনটাই এম আর আক্তার মুকুল শুনেছেন, যেটা তিনি লিখেছেন যে আমরা বুঝতে পারছিলাম না কি নিয়ে আলাপ হচ্ছে, বাট এইটা বোঝা যাচ্ছিল যে তাজউদ্দিন আহমদ অনেক রিকোয়েস্ট করছেন, বাট আতাল গনি ওসমানী যেতে রাজি হচ্ছিলেন না। তিনি ইংরেজিতে যে কথাটা বলেছেন সেটার বাংলার অনুবাদটা হচ্ছে এমন যে ওইখানে আমার অনেক নিরাপত্তা, তুমি কি চাও আমি আমার নিজের নিরাপত্তাকে বিসর্জন দিতে পারি না, ওইখানে আমার মৃত্যু ঝুঁকি আছে। এই কথাটা এম আর আক্তার মুকুল শুনতে পেয়েছেন। আপনারা আমার এই কথাটা আমি যেটা বললাম সেটার রেফারেন্স হচ্ছে এম আর আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি। এবং এই একই তথ্য আমি পাই হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলামের আপনার গ্রন্থে মুক্তিযুদ্ধের স্মৃতি। এবং নজরুল ইসলাম সাহেব যেটা লিখেছে সেখানে আরো কিছু ডিটেল লিখেছেন যে এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত ছিল, এইটা তাকে নেওয়া হয় নাই, একেবারেই ব্যাপারটা তা না। উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন। উনি তখন যেটা উনার অনুমতি ক্রমে একে খন্দকার, তখন তাজউদ্দিন আহমেদ অ্যাপ্রোচ করে একে খন্দকারের কাছে এইটার পুরোটারই অ্যাপ্রুভাল দিয়েছেন হচ্ছে আতাল গনি ওসমানী, তখন একে খন্দকার সেখানে উপস্থিত ছিলেন। সো দেখেন ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে কারা এই আপনার অপবাদগুলো ছড়াচ্ছে। যারা মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানের সাথে ছিল তারা বিচার করছে যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার ঠিক হয়েছে কিনা, তারা বিচার করছে কে মুক্তিযুদ্ধের পক্ষে আর কে মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা বিচার করছে বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছিলেন কি চায় নাই, তারা বিচার করছে বঙ্গবন্ধু স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে গেছে, তারা বিচার করছে যে স্বাধীনতার ঘোষণাপত্র ইন্ডিয়া লিখে দিয়েছে, তারা বিচার করছে যে আমাদের সংবিধান ঠিকভাবে প্রণীত হয় নাই, তারা বিচার করছে যে আমাদের মুক্তিযুদ্ধে এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল। কারা? এটা কি আপনার আওয়ামী লীগের কেউ বলছে? ইনফ্যাক্ট বৃহত্তর ভাবে চিন্তা করলে বিএনপির যারা বড় নেতা তারা কি বলছে? বিএনপির কিছু চুচকা মুচকা তো আছেই, বিএনপির মধ্যে বড় রাজাকার আছেই, তারা ছাড়া বিএনপির একটা বড় অংশ কি এই ফালতু বিষয়ে প্রশ্ন করছে? এমন কি আমি কয়েকদিন আগে বিএনপির এক সমর্থিত শাহেদ আলম তাকে আমি টক শোতে বলতে শুনেছি যে আপনার বাবার বিয়ের 50 বছর পরে আপনি বাবার কাবিননামা চাচ্ছেন, এটা বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা আমি দেখেছি। শাহরিয়ারকে বলছে, উইচ ইজ ভেরি নাইস। শাহেদ আলমের সাথে আমার প্রতিপক্ষ, তার সাথে আমার কিছুদিন আগে একটা ব্যাপক তর্কও হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জামাত শিবির এবং মৌলবাদী এই দুটো জায়গাতে কিন্তু উই আর থিঙ্কিং অ্যালাইক, থিঙ্কিং সেম। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাচ্ছি এর সাথে লিংক করে। আপনি প্রশ্নটা করার আগে আমি কি বলে নিজুম ভাইয়ের কথাটা আমার একটা যুক্তি ছিল, সেটা বলে দিই। এই সবকিছু তো করে হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে কেমন ফ্লেক্সের মধ্যে রাখার জন্য, বিভ্রান্ত করার জন্য। কারণ ধরেন আমরা পর্যন্ত নিজুম ভাই আমরা সেম এজের না হলেও আমরা একই জেনারেশন হোল্ড করি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ওন করি, আমরা ইতিহাস জানি। বাট আস্তে আস্তে যখন প্রজন্ম থেকে প্রজন্ম যাবে না, অনুভূতির লেয়ারটাও কমতে থাকবে। দিস ইজ দ্য রুলস অফ নেচার না? তো যতদিন আমরা তাদের ভিতরে ইনজেক্ট করতে পারবো ততদিন হচ্ছে আমরা সাকসেসফুল থাকবো। আমরা যদি নির্মূল থাকি, চুপ করে বসে থাকি, একদিন মুক্তিযুদ্ধের ইমোশনটাই চলে যাবে আমাদের প্রজন্মের পরে। এই যে দুইটা কথা নিজম ভাই বললো, বিহারীদের গণহত্যা নিয়ে কথা বলা হয় আর 14ই ডিসেম্বর। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপা, যে কোনো সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকের মুখ তো বন্ধ থাকে দেখতাম আওয়ামী লীগ সরকারের সময়। তখন এমন খোলাই খোলে আওয়ামী লীগ সরকার চলে গেলে আসমান পাতাল এক করে ফেলে, তাই তো? আমরা তো 5 তারিখের পরেও দেখলাম কর্নেলের ওয়াইফ কিংবা কোনো বিএনপি নেতার ওয়াইফ, এমনকি ভারতের চুক্তি, কত কিছু তো হলো। এখন তো একটা দাস চুক্তিও নাই। বাট কথা বলতে কিন্তু সবাই এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত বলা যায় তত বোধহয় আমাদের ফেস ভ্যালু বাড়বে, টিআরপি বাড়বে। তো এই যে 14ই ডিসেম্বর ভারতীয়রা হত্যা করেছে, এটা একটা হাস্যকর কথা। বলে আমরা যে এনকারেজ করতেছি, এটাই আমার ঘৃণা লাগতেছে। কারণ আপনি আবার দেখেন প্রত্যেকটা শহীদ বুদ্ধিজীবীর পরিবার যাদের বুক থেকে তার স্বামীকে কিংবা সন্তানকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে, ওরা তো এই 54 বছর সাক্ষী দিয়েছে কারা নিয়ে গেছে। আর আপনি ধরলাম যে আওয়ামী লীগ ভয় পাওয়ায়, ভারতে ভয় পাওয়ায় আমরা ভারতের
তাদের কথা মতো আমরা ভারতের দোসর, আমরা ভয় পাওয়া রাখলাম। আওয়ামী লীগ কি 54 বছর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে আজ অব্দি ক্ষমতায়, যে সকল শহীদ মুক্তিযোদ্ধার পরিবার চুপ করে বসেছিল যে কোন দিন আওয়ামী লীগ যাবে আমরা বলবো ভারতীয়রা হত্যা করছে? এই যে মাঝখানের সময়টায় আওয়ামী লীগ 21 বছর বিরোধী দল ছিল, তারপরে আরো 10 বছর ছিল, তখন কি কোন শহীদ বুদ্ধিজীবী পরিবার এটা নিয়ে কথা বলছেন, এটা নিয়ে বিতর্ক করছেন? এটা তো রাইট টাকার বিতর্ক তোলা, যে আমার পরিবারে আমার বাবাকে কে মারলো সেটা তো আমি বলবো, জামাতের শাহরিয়ার বা ওই সাদিক কায়েমরা বলবে, বা ওদের পূর্বপুরুষরা বলবে। এটা জাস্ট আমি বলি, এটা হচ্ছে জাস্ট ওরা একটা মাঠ পাইছে, যে মাঠটাকে ওদেরকে ইউজ করতে দিচ্ছে ডক্টর ইউনূস। এই মাঠে যাচ্ছে তাই বলে যাচ্ছে, কারণ বাধা দেওয়ার লোক নাই। তো বাধা দেওয়ার লোক নাই হচ্ছে আজকে আওয়ামী লীগ। তারা যদি আওয়ামী লীগকে যদি তারা নিউট্রাল জোনও দেয়, লেভেল প্লেইং ফিল্ডও দেয়, আপনি জামাতে এই কথাগুলি বলতে পারবে? আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে না। সো আমি একটা জায়গায় বিএনপিকে কখনোই ক্ষমা করব না, যে তারা বলে বেড়ান তাদের তাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, তারা বলেন স্বাধীনতার ঘোষণা তো বঙ্গবন্ধু দিচ্ছেন, এটা তো সবাই বোঝে। তারাই বলেন মুক্তিযোদ্ধা, তারাই বলেন জেড ফোর্সের প্রধান, তাদের সংগঠনে এখনো মুক্তিযোদ্ধা বীর প্রতি বীর বিক্রম আছেন। তারা যে এটার প্রতিবাদ করেন না, বিএনপিটা অ্যাটলিস্ট প্রতিবাদ করার ক্ষমতা আছে, কারণ তারা তো ফ্রি এয়ারের নিঃশ্বাস নিচ্ছে। তো এটা, এই ইতিহাসের দায়িত্ব বিএনপিকে একদিন গোছাতে হবে, বিএনপিকে একদিন নিতে হবে, যে তুমিও তো মাঠে ছিলা, তুমি কেন বলতে দিলা শাহরিয়ারদের এই কথা? বলতে হবে না? আর আমরা আসলে তো আল্লাহ পাক যেদিন আমাদের রহম করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, এখন মুক্তিযুদ্ধের পক্ষের প্রথম শক্তি আওয়ামী লীগ, সেটা সবাই প্রমাণ করে দিয়েছে, এবং সকল বিরোধী দল মিলে প্রমাণ করেছেন মুক্তিযুদ্ধকে কলঙ্ক মুক্ত রাখে, আগলে রাখে আওয়ামী লীগে। তা আপনি, আমাদের তো জিঘাংশু হইতে হবে না। রাষ্ট্রদ্রোহিতা বলে তো একটা শব্দ আছে, শুধু এই শব্দটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা যখন ওই যে বলে না, আমি একটু যদি আগলি ভাবে মোটা ভাবে না বলি তাহলে তো বলা যাবে না, যখন গা ভাসাই দিই, কিংবা যখন আছে না অনেকে নেশা করে ফেলে, ভীষণ নেশায় ডুবে থাকে, দুনিয়ার হিতাহিত জ্ঞান ভাবে, ওরা আজকে এই দিনের মধ্যে আছে। ওরা জানে না ভবিষ্যতে একটা শব্দই ওদের জন্য কত বড় কাল হবে, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। থ্যাংক ইউ আপা। আসলে আপা আরেকটা উদাহরণ দিলাম না, 14 এই কি বলে বিহারি গণহত্যা, বিহারি গণহত্যার মার্জিনটা বলে ওরা কত গণহত্যা হয়েছে? বিহারি তো হত্যা হইতে হবে, হত্যা হইতে হবে না? আপনি যুদ্ধ করবেন, যুদ্ধে তো দুই পক্ষের লোক মরবে। বিহারের 1971 সালে কাদের পক্ষে ছিল, কাদের হয়ে যুদ্ধ করছে? পাকিস্তানের পক্ষে। শান্ত ভাই, ওই যে সৈয়দপুরে 447 জনকে একদিনে মেরে ফেলছে গোলাহাট গণহত্যায়, মারোয়ারিদেরকে নিয়ে যাবে। বললাম যে আপনি ধরেন যে সকল লজিক বাদ দেন নিজুম ভাই, আপনি বিহারিদের একটা তথ্য দিলেন ডকুমেন্টেড, সেটা বাংলাদেশি বিহারিদের উপর কিন্তু আক্রমণ করা কখন শুরু হয়েছে বাংলাদেশিদের বা বাঙালিদের? আপনি আমাকে মারতেছেন, আমি কি এটা প্রতিরোধ করবো না? ডেফিনেটলি, 1971 সাল তো কখনো প্রতিরোধ যুদ্ধ না, এটা একটা মুক্তিযুদ্ধ। এক্স্যাক্টলি, তাই না? মুক্তিযুদ্ধে আমি বাঁচবো না হলে আপনি বাঁচবেন। আপনি পাকিস্তানের অংশগ্রহণ করছেন, পাকিস্তানের হয়ে আপনি পাকিস্তানের হয়ে সূচনা করছেন বিহারিরা আমাদেরকে হত্যা করার মাধ্যমে। তা আমরা সুযোগ পেলে তাদেরকে হত্যা করবো না? এবং সেই কি স্বাধীন বাংলাদেশে বিহারিদের যদি হত্যাও হয়, ম্যাসিভ কিলিং হয়, এটা তো ওয়ার ক্রাইমের মধ্যে পড়বে না, কারণ আমি আমার শত্রুকে হত্যা করেছি। মানে আমি সব লজিক বাদ দিলাম, বিহারিরা পাকিস্তানের হয়ে যুদ্ধ করছে, আমি বাংলাদেশি, আমি মুক্তিযোদ্ধা, আমি বিহারি হত্যা করছি। যদি সেটা লক্ষ হয় সেটাও জায়েজ, সেটা কোটি হয় সেটাও জায়েজ, সেটা 10 জন হয় সেটাও জায়েজ। একদম একদম, এইটা হচ্ছে খুব জরুরি একটা কথা, এটা খুব জরুরি একটা কথা, যে ওরা তো আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। আমাদেরকে প্রথমে আপনার মার্চ মাসের ডকুমেন্টস তো আমরা দেখালেন যে খুন আমাদেরকে করেছে। তো এরপরে যদি ওদের 50 লক্ষও মারা যায়, লেটস সে, আমাদের সাথে যুদ্ধ করতে এসেই মারা গেছে। আসলে আমরা তো আসলে যুদ্ধ করতে যাইনি।